এখানে কি লেখা? আচ্ছা, তো দেখি আমরা স্লাইডও দেখব। তো আমরা এখন বইটা দেখছি। তো হাইড্রা নিডারিয়া পর্বের একটি ক্ষুদ্র প্রাণী। ঠিক আছে, হাইড্রা হচ্ছে কোন পর্বের প্রাণী? নিডারিয়া পর্বের প্রাণী। আচ্ছা, নিডারিয়া পর্বের যে প্রাণী তাদের যে ভ্রূণীয় স্তর কয়টি থাকবে? 2টা নাকি 3টা? নিডারিয়া পর্বের প্রাণীদের ভ্রূণীয় স্তর কি 2টি না 3টা? ভ্রূণীয় স্তর কয়টি? ভ্রূণীয় স্তর থাকবে 2টা। এই কথা বলো না। একটির নাম হচ্ছে এক্টোডার্ম, অন্যটির নাম হচ্ছে গ্যাস্ট্রোডার্ম। হ্যাঁ, তো যদি বলা হয় এই হাইড্রা আবিষ্কার করেন কে? দেখো, আব্রাহাম ট্রেমব্লে। হাইড্রা কি আবিষ্কার করেছেন? আব্রাহাম ট্রেমব্লে। এবং নামকরণ করেছেন কে? ক্যারোলাস লিনিয়াস। ঠিক আছে, তো আমি স্লাইড একটু দেখাই, আর একটা স্লাইড। স্লাইডটা কি দেখা যায়? আচ্ছা, তো এখানে এই যে প্রাণীটা দেখতে পাচ্ছ, এই প্রাণীটার নাম কি বলো তো? ড্রাগন। আচ্ছা, এখানে মাথা কয়টা আছে দেখো? মাথার সংখ্যা কয়টি? 9টি। আচ্ছা, তো এই যে গ্রিক যে রূপকথা, তো সেই গ্রিক রূপকথায় 9 মাথালা ড্রাগনের নাম অনুসারে 9 মাথা বিশিষ্ট এই ড্রাগনের নাম অনুযায়ী এই জীবটিকে নামকরণ করা হয়েছে হাইড্রা। এবং ওই ড্রাগনটির একটি মাথা কাটলে, গ্রিক যে রূপকথা সেখানে লেখা ছিল, তো ওই ড্রাগনটির যদি একটি মাথা কেটে দিলে তার বদলে 2 বা তারও বেশি কি হতো, নতুন ভাবে মাথা আরো সৃষ্টি হতো। তো হাইড্রা যে প্রাণীটা, এই হাইড্রাও ওই ড্রাগনের মতো কি করতো, যে হারানো বা যদি কোনো অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়, সেই হারানো বা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া অংশটা কি করতে পারে, নতুন ভাবে আবার তৈরি করতে পারে। ঠিক আছে, এই জন্য ওই ড্রাগনের চরিত্রের সাথে এই হাইড্রার চরিত্রের কিছুটা মিল রয়েছে। এই জন্য এই ড্রাগনের নামের সাথে মিল রেখে এই প্রাণীটির নামকরণ করা হয়েছে হাইড্রা। তো আবারও বলছি, গ্রিক যে রূপকথা, সেই রূপকথায় একটি প্রাণী সম্পর্কে বলা হয়েছে যার নাম কি হচ্ছে, যেটি ছিল একটি ড্রাগন। তো ওই ড্রাগনের একটি বিশেষ চরিত্র ছিল যে কোনো অংশ যদি কেটে যেত, সেই ওয়ালাইকুম আসসালাম, কেটে যাওয়া অংশটি তারা কি করতে পারতো, নতুন ভাবে সৃষ্টি করতে পারতো। তো এই হাইড্রারও ঠিক ওই ধরনের একটি চরিত্র আছে। কেমন চরিত্র? যে হাইড্রার মতো এরাও কি করতে পারে, তার হারিয়ে যাওয়া যে অংশ, সেই হারিয়ে যাওয়া অংশটি নতুন ভাবে সৃষ্টি করতে পারে। এই জন্য এই ড্রাগনের নামের সাথে মিল রেখে এই প্রাণীটির নামকরণ করা হয়েছে হাইড্রা। ঠিক আছে, তো আজকে আমরা হাইড্রার যে বহি গঠন, সেই বহি গঠন সম্পর্কে জানবো। আচ্ছা, আর যারা নারায়ণগঞ্জের আছো তারা, সরি, যারা যাত্রাবাড়ির আছো তারা আমাদের মেসেঞ্জার গ্রুপে আইডি গুলি লিখে দিবা, উপস্থিতির যে আইডি সেটা। এখন দেখি হাইড্রার নামকরণ করেন কে? হাইড্রার নামকরণ হচ্ছে কি, যে গ্রিক যে দৈত্য, কাল্পনিক যে দৈত্যটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্রিক দৈত্যর নাম অনুসারে এই জীবটির নামকরণ করা হয়েছে কি, হাইড্রা। ঠিক আছে, তো এই যে পাশে যে চিত্রটি দেখানো হয়েছে, এই মানুষটিকে কি তোমরা চেনো? ওনার নাম হচ্ছে আব্রাহাম ট্রেমব্লে। তো এই আব্রাহাম ট্রেমব্লেই তোমার যে হাইড্রা, সেই হাইড্রা প্রথমে আবিষ্কার করেন। উনি শুধু আবিষ্কারই করেননি, এই হাইড্রার যে পুনরুৎপত্তি ক্ষমতা আছে, অর্থাৎ কোনো একটি অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সেই ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া অংশ
হাইড্রা যে নতুন ভাবে তৈরি করতে পারেন এই বিষয়টি প্রথম কিন্তু আবিষ্কার করেন আব্রাহাম ট্রেমব্লে, এবং এই আব্রাহাম ট্রেমব্লেকেই হাইড্রার আবিষ্কারক হিসেবে অভিহিত করা হয়েছে। এবং এখন যে চিত্রটি আমি দেখাচ্ছি এই ব্যক্তির নাম কি, কে বলতে পারবেন? হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, তো হাইড্রার নামকরণ করেন হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, অর্থাৎ লিনিয়াস এর নাম দেন হাইড্রা। কি বোঝা গেছে? এখন যদি কোশ্চেন করা হয় হাইড্রা কোন পর্বের প্রাণী? নিডেরিয়া পর্বের জীবদের ভ্রূণীয় স্তর থাকবে কয়টি? দুইটি। আচ্ছা, যদি বলা হয় হাইড্রার নামকরণ করা হয়েছে কিসের নাম অনুসারে? সেই গ্রিক দৈত্যর মাথা ছিল কয়টি? 9টি। আচ্ছা, তারপর যদি বলা হয় সেই দৈত্যকে বধ করেন কে, মানে মেরে ফেলেছিলেন কে? না, আমি বলছি সেই দৈত্যকে, কাল্পনিক যে দৈত্য সেই দৈত্যকে মেরে ফেলেছিলেন কে, বধ করেছিলেন কে? হারকিউলিস। হ্যাঁ, এগুলি জানার দরকার নাই, শুধু নাম আবিষ্কারক হচ্ছে আব্রাহাম ট্রেমব্লে এটা মনে রাখতে হবে, আর এর সাথে মনে রাখতে হবে নামকরণ করেন কে। কারণ এই দুইটা বিষয় যদি ভালো করে খেয়াল না করেন পরবর্তীতে এমসিকিউ যে ওএমআর শিট সেখানে দুইটা ফিল আপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এই জন্য খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন দেখি এদের দেখে কি মনে হচ্ছে, এরা কি মুক্তজীবী না পরজীবী? আচ্ছা, পরজীবী না, এরা হচ্ছে মুক্তজীবী। হ্যাঁ, এরা ফ্রি লিভিং, অর্থাৎ স্বাধীনভাবে এরা চলাফেরা করে। ঠিক আছে, এখন আপনারা কেউ কেউ পরজীবী বলছেন ওই যে দ্বিতীয় যে চিত্রটা সেই চিত্রের সাথে আর একটা জীব লেগে আছে এই জন্য, তাই না? না। আচ্ছা, তো তার আগে বলি যে পৃথিবীতে 40 প্রজাতির মতো হাইড্রা আবিষ্কৃত হয়েছে। কত প্রজাতির? 40 প্রজাতির। এবং এই 40 প্রজাতির মধ্যে বাংলাদেশে পাওয়া যায় মাত্র 3 প্রজাতির। কয় প্রজাতির? 3 প্রজাতির। পৃথিবীতে কয় প্রজাতির? 40 প্রজাতির। বাংলাদেশে কয় প্রজাতির? 3 প্রজাতির। পরীক্ষায় আসলে ভুল করবেন কয়জন? অনেকজন করবেন। আনন্দে মেরে দিবেন বাংলাদেশে 40টা। আচ্ছা, ভেরি গুড, কারণ না হলে সেটাই ভালো। আচ্ছা, তো দেখি পৃথিবীতে হাইড্রার প্রজাতির সংখ্যা আপনাদের বইতে 47 নাম্বার পেজে আছে যে 40 প্রজাতির হাইড্রা পাওয়া যায় পৃথিবীতে, আর বাংলাদেশে পাওয়া যায় হচ্ছে 3 প্রজাতির। তো এখন যদি বলি যে বাদামি বর্ণের পাওয়া যায়, যেটা বৈজ্ঞানিক নাম হচ্ছে হাইড্রা অলিগ্যাকটিস বা হাইড্রা ফুসকা। আপনাদের প্রিয় একটা খাবার ফুসকা, সেই ফুসকার নাম অনুসারে হচ্ছে হাইড্রা ফুসকা। না, ওই নাম অনুসারে না, নামটা ফুসকার সাথে মিল আছে। তো হাইড্রা যে ফুসকা যেটাকে বললাম বা অলিগ্যাকটিস, তার বর্ণ হচ্ছে বাদামি। আর হাইড্রা ভিরিডিসিমা যেটা, সেটা হচ্ছে সবুজ বর্ণের। আবার ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা যেটা, সেটাও সবুজ বর্ণের। আবার হাইড্রা ভালগ্যারিস যেটা, সেটা হচ্ছে বর্ণহীন বা হলুদ বাদামি। তো হাইড্রা কোন ধরনের খাবার গ্রহণ করে? হ্যাঁ, হাইড্রার খাদ্য গ্রহণের উপর ভিত্তি করেও কিন্তু এদের যে গায়ে মানে বর্ণ, সেই বর্ণটা কিন্তু নির্ভর করতে পারে। ঠিক আছে, তো যদি বলা হয় হাইড্রা ফুসকা যেটা, সেটা রং কেমন? বাদামি। যদি বলা হয় হাইড্রা ভিরিডিসিমা বা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, সেটার বর্ণ কেমন? সবুজ। আর হাইড্রা ভালগ্যারিস বর্ণহীন। হ্যাঁ, এখন যদি ওভারঅল বলা হয়, ওভারঅল যদি আমরা জিজ্ঞেস করি হাইড্রার বর্ণ কি কি হতে পারে, সবগুলি বলে দেব। এখন আমি স্পিসিস, হ্যাঁ আমি এখন স্পিসিস গুলি বলে দিলাম কেন, কারণ অনেক সময় এমসিকিউ আসে যে হাইড্রা ফুসকা বা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা এদের গায়ের রং কেমন, সেই কারণে কোন প্রজাতির গায়ের রং কি সেটিও কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এখন আমরা দেখি হাইড্রাটা। হাইড্রা দেখো সে কি করছে,
3 নাম্বার চিত্রটি লক্ষ্য করো ডান পাশে, তারা কিন্তু কি করছে, পদচাকতির সাহায্যে কোনো কিছুর সাথে কি থাকে, পদচাকতির সাহায্যে তারা কি করে, কোনো কিছুর সাথে আটকে থাকে। আসো, আমি যে তথ্যগুলি বললাম 47 নাম্বার পেজটা একটু দেখো, যেগুলি বললাম এইটুকু 1 মিনিট টাইম দিলাম, তোমরা সবাই দাগায় নাও, ঠিক আছে? হাইডার কি বলে, হাইডার আবিষ্কারক কে, 46 এবং 47 নাম্বার পেজ বই বের করে আমাকে দেখাতে হবে ক্লাস শেষে। আজকে পড়া অল্প তো, আমি সবার বইটা দেখব। আবিষ্কারক কে, কোন পর্বের, তারপরে নামকরণ করেন কে, তারপরে কয়টি প্রজাতি পৃথিবীতে পাওয়া যায়, বাংলাদেশে কয় প্রজাতি পাওয়া যায়, কোন প্রজাতির বর্ণে, মানে কোন বর্ণের, এইটুকু দাগাও। তারপরে আমি পরের টপিকটি পড়াবো। 1 মিনিট সবাই এই কাজটুকু করো, বইটা দাগায় ফেলো। আমি 1 মিনিট পরে আবার এটা দেখবো তোমাদের বইটা ক্যামেরায়, ঠিক আছে? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ, 1 মিনিট, 1 মিনিট শুধু এটুকু দাগায় নাও। আজকে খুব স্লো স্পিডে পড়াবো, পড়ানো অল্প আজকে। দাগানো শেষ। এইবারে এইটুকু একটু দেখো, হাইড্রা হচ্ছে কি, স্থির এবং শীতল পানিতে বেশি পাওয়া যায়, ঠিক আছে? একটু দেখি, হাইড্রা হচ্ছে মুক্তজীবী, মিঠা পানিতে এদের বেশি পাওয়া যায়। মিঠা পানি মানে কি, যেটাকে আমরা স্বাদু পানি বলি। এই ধরনের নিমজ্জিত যে মিঠা পানি আছে, মিঠা পানির ভিতর নিমজ্জিত যে কোনো বস্তু রয়েছে, সেই বস্তুর সাথে কি হয়, এরা লেগে থাকে, পদচাকতির মাধ্যমে লেগে নিম্নমুখী হয়ে ঝুলে থাকে। ওই যে 3 নাম্বার যে চিত্রটা দেখো ডান পাশে, এই চিত্রটা খেয়াল করো, দেখো মনে হচ্ছে গাছের একটি গুড়ি, সেই গুড়ির সাথে কি হচ্ছে, হাইড্রা তার পদচাকতি দিয়ে আটকে আছে। এবং যে সকল পানিতে স্রোত থাকে না এবং ঠান্ডা প্রকৃতির, সেই সকল জায়গায় এদের বেশি পাওয়া যায়। এগুলি দাগ দাও। 47 নাম্বার পেজে দেখো, হাইড্রা একটি মুক্তজীবী প্রাণী, অর্থাৎ এরা অন্যের উপর নির্ভরশীল না। আর এদের কোথায় কোথায় পাওয়া যায় দেখো, খালে পাওয়া যেতে পারে, বিলে পাওয়া যেতে পারে, পুকুরে পাওয়া যেতে পারে, হ্রদে পাওয়া যেতে পারে, ঠিক আছে? এবং নিমজ্জিত কঠিন বস্তু এবং জলজ পাতার নিম্ন পৃষ্ঠে কি থাকে, এরা আটকে থাকে। এবং স্থির ও পরিষ্কার পানিতে এদের বেশি পাওয়া যায়, যেখানে স্রোত থাকে না এবং পানিটা স্থির অবস্থায় থাকে, সেই সকল জায়গাগুলিতে এদেরকে বেশি পাওয়া যায়। আর যে সকল পানিগুলি ঘোলা থাকে, তারপরে গরম থাকে, তারপরে স্রোত থাকে, এই ধরনের পানিতে এদের কম পাওয়া যায়। 47 নাম্বার পেজে দাগায় নাও। ক্ষুধার্ত অবস্থায় দেহ এবং কোষিকাকে কি করে, প্রসারিত করে। প্রসারিত করে, বইতে দেখো চিত্রটা দেয়া আছে 47 নাম্বার পেজে। প্রসারিত করে কি করে, পানিতে দুলতে থাকে, ঠিক আছে? আর এদের যে স্বভাব দেখো, এরা হচ্ছে মাংসাশী জীব, অর্থাৎ অন্য যে প্রাণীগুলি রয়েছে, সেই অন্য প্রাণীকে তারা কি করে, খাবার হিসেবে গ্রহণ করে। এখন অন্য প্রাণী কি কি হতে পারে, যেমন হচ্ছে আর্থ্রোপোডা পর্বের কিছু প্রাণী আছে, জলজ পতঙ্গ, ঠিক আছে? জলজ যে পতঙ্গ, যেমন হতে পারে সাইক্লপস, ডেফনিয়া, কিছু ব্যাকটেরিয়া, তারপরে কিছু অ্যানেলিডা পর্বের লার্ভা, তারপরে মাছের ডিম, এইগুলি হচ্ছে তাদের খাবার। তো এখন যদি তোমাদের জিজ্ঞেস করা হয়, হাইড্রা কি স্থির পানিতে বেশি থাকে নাকি স্রোতযুক্ত পানিতে? এখন যদি জিজ্ঞেস করা হয়, তারা কি পরিষ্কার পানিতে বেশি থাকে না ঘোলা পানিতে? আচ্ছা, এরপর যদি বলা হয় এরা কি মাংসাশী না তৃণভোজী? আচ্ছা, মাংসাশী, যেহেতু তারা অন্য প্রাণীকে খাবার হিসেবে কি করে, গ্রহণ করে। আচ্ছা, এরা দেহ যে প্রাচীর, ওই যে দেহের যে প্রাচীর, তোমরা চিত্র একটা লক্ষ্য করো, মাঝখানের যে সবুজ রঙের চিত্র, এদের যে দেহ প্রাচীর রয়েছে, বাইরের যে সারফেসটা রয়েছে, সেই সারফেস বা সেই তল বা সেই প্রাচীরের সাহায্যে কি করে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, কোন প্রক্রিয়া, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে শ্বসন এবং, হ্যাঁ, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি করে, এদের শ্বসন এবং রেচন সম্পন্ন করে। পরীক্ষায় আসতে পারে, হাইড্রা কোন প্রক্রিয়ার মাধ্যমে শ্বসন সম্পন্ন করে? ব্যাপন। আচ্ছা, এখন নারায়ণগঞ্জ থেকে একজন বলো তো, ব্যাপন জিনিসটা কি?
নারায়ণগঞ্জ থেকে আমাকে একজন বলো যে ব্যাপন কাকে বলে, কে বলবা? কোন দ্রব্যের অণু যদি গ্যাসের অণু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ধাবিত হয় তাহলে তাকে ব্যাপন বলে। আচ্ছা, ইকরা বললা না? জি স্যার। তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কোনো পদার্থের স্বতঃস্ফূর্তভাবে পরিব্যাপ্ত হবার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় ব্যাপন। ভেরি গুড। আমরা একটা ইকরার জন্য একটা হাততালি দিই আস্তে করে। আচ্ছা, ভেরি গুড। তাহলে যদি বলা হয় রেচন প্রক্রিয়া কোন পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়? ব্যাপন। রেচন ব্যাপনের মাধ্যমে, শ্বসনও হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। আচ্ছা, এরপর যদি বলা হয় হাইড্রা বংশ বিস্তার করে কয় পদ্ধতির মাধ্যমে, যেটুকু বললাম বইটা একটু দাগায় ফেলো। ঠিক আছে, 47 নম্বর পেজে দেখো হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্যের উপর পর্যন্ত যেটুকু বললাম এটুকু বইটা দাগায় নাও। আমি 1 মিনিট পরে আবার জিজ্ঞেস করব, বইটা দেখবো। হ্যাঁ, আসছে। কি সবাই দাগানো হয়েছে? আচ্ছা, এরপর আমরা দেখি যে হাইড্রা বংশ বিস্তার করতে পারে দুইটা উপায়ে। হাইড্রা বংশ বিস্তার করতে পারে কয়টা উপায়ে? একটা হচ্ছে অযৌন পদ্ধতি, একটা হচ্ছে যৌন জনন পদ্ধতি, আর একটা হচ্ছে অযৌন জনন পদ্ধতিতে। একটা হচ্ছে যৌন জনন পদ্ধতি আর একটা হচ্ছে অযৌন জনন পদ্ধতি। এবার খেয়াল রাখেন, যে সময় প্রকৃতিতে অনেক বেশি খাবার থাকে, যে সময় প্রকৃতিতে খাবারের পরিমাণ থাকে অনেক বেশি, সেই সময় হাইড্রা যৌন জনন পদ্ধতি না, সেই সময় হচ্ছে হাইড্রা অজনন পদ্ধতিতে বংশ বিস্তার করতে পারে। কোন সময়? যে সময় প্রকৃতিতে খাবারের পরিমাণ বেশি থাকে, বিশেষ করে গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে হাইড্রা অযৌন জনন। কোন জনন? হ্যাঁ, অযৌন জনন পদ্ধতির মাধ্যমে, মুকুল তৈরির মাধ্যমে কি করে বংশ বিস্তার করে। ওই যে মাঝখানে যে চিত্র, সেই মাঝের চিত্রটা দেখো, সেখানে কিন্তু গাছের যেমন শাখা প্রশাখা ডালপালা হয়, ওইভাবে সে কিন্তু একটা ডালপালার মতো সৃষ্টি করছে, একটা শাখা তৈরি করছে, এটাকে বলা হয় আসলে মুকুল। তো যখন প্রকৃতিতে খাবারের পরিমাণ বেশি থাকে, হাইড্রার দেহে বিশেষ এক ধরনের কোষ থাকে, যে কোষের নাম ইন্টারস্টিশিয়াল কোষ। এই ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে হাইড্রা কি করে, যে অযৌন জনন পদ্ধতির মাধ্যমে গ্রীষ্মকালে বংশ বিস্তার করতে পারে। আর যখন খাবারের অভাব থাকে তখন হাইড্রা কি করে, তখন হাইড্রা যৌন জনন পদ্ধতির মাধ্যমে বংশ বিস্তার করে। আচ্ছা, পরেরটায় যাই। হাইড্রার যে শ্রেণীবিন্যাস, এই যে এটা আজকে সবাই মুখস্থ করে ফেলবা বই দেখে। হাইড্রার যে শ্রেণীবিন্যাস দেখো, এইটা হচ্ছে আমাদের যে খ নাম্বার কোশ্চেন, অনুধাবনমূলক যে কোশ্চেনগুলি থাকে সেইখানে কিন্তু আসে। ওই যে ফাইলাম থেকে শুরু করে স্পিসিস বা জেনাস পর্যন্ত লিখে দিবা, তুমি 2 মার্কস পাবা। কিংডম তুমি বাদ দাও, অসুবিধা নাই, স্পিসিসও বাদ দাও। এই ফাইলাম থেকে শুরু করে জেনাস পর্যন্ত এইটুকু তুমি লিখে দিলে 2 মার্কস পাবা, এবং এটা প্র্যাকটিক্যাল পরীক্ষাতেও কিন্তু আসে।
কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষায় হাইডার যে পার্মানেন্ট স্লাইডগুলি আছে সেই স্লাইডগুলি যখন দেখানো হয় তখন আইডেন্টিফাইয়ের সময় এগুলি লাগে। অর্থাৎ এইটা কালকে আমি সবাইকে জিজ্ঞেস করব, সবাই খুব ভালোভাবে এটা মুখস্থ করবা। এরপর দেখি হাইডার দেহ মৌখিক এবং বিমৌখিক তলে বিভেদিত। হাইডার দেহ কি মৌখিক এবং বিমৌখিক তলে বিভেদিত। অ্যারোগুলি মুছে দাও, কে যেন অ্যারো দিয়েছো এখানে। তো যে প্রান্তে মুখের ছিদ্রটা থাকে, দেখো হাইডার যে প্রান্তে মুখের ছিদ্র থাকে সেইটাকে বলা হয় মৌখিক তল, আর যে প্রান্তটা এরকম বদ্ধ অবস্থায় থাকে, পদচাকতি থাকে যে প্রান্তটা, সেটাকে বলা হয় বিমৌখিক তল। এটা কি বুঝতে পারছো? মৌখিক প্রান্ত বা ইংরেজিতে বলে ওরাল সারফেস। তাহলে ওরাল সারফেস বলা হচ্ছে কোনটাকে? যে প্রান্তে মুখটা থাকে সেই প্রান্তকে বলা হয় ওরাল সারফেস, আর যে প্রান্তে পদচাকতি থাকে সেটাকে বলা হয় বিমৌখিক তল। তো আমার এখন কোশ্চেন হচ্ছে যে মৌখিক তলটা কি খোলা না বদ্ধ? আচ্ছা খোলা। আর পদচাকতি সেটা হচ্ছে কি? হ্যাঁ ক্লোজ। আচ্ছা এখন এই যে দেহ এইটুকু কতটুকু লম্বা হতে পারে কি মনে হয়? হাইডার দেহ কতটুকু লম্বা হতে পারে? আচ্ছা হাইডার দেহ 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। আর চওড়া কতটুকু হতে পারে? যেটুকু চওড়া 1 মিলিমিটার। একটু পরে জিজ্ঞেস করবো। তাহলে এটি লম্বা হচ্ছে 10 থেকে 30 মিলিমিটার। 10 থেকে 30 মিলিমিটার এইটাই এই কারণেই লেখা হচ্ছে কারণ এটা প্রজাতি ভেদে ভিন্নতা মানে ভিন্ন হতে পারে। আচ্ছা হাইডার বর্ণ কেমন আমরা আগেই শিখলাম। হাইডার বর্ণ হচ্ছে সবুজ হতে পারে, তারপরে হচ্ছে হালকা হলুদ হতে পারে, তারপরে বর্ণহীন হতে পারে, আর কেমন হতে পারে? বাদামি হতে পারে। এখন কোন বর্ণের? হ্যাঁ বাদামি হতে পারে। এবং কোন হাইডার কোন বর্ণ সেই স্পিসিস গুলির নাম আমাদের ভালো করে পড়ে রাখতে হবে। কেন ভালো করে পড়ে রাখতে হবে? কেন ভালো করে পড়ে রাখতে হবে? কেন ভালো করে পড়ে রাখতে হবে? কারণ অনেক সময় এমসিকিউ এর মধ্যে সরাসরি লিখে দেয় যে এই স্পিসিসের হাইডার গায়ের রং কেমন। ঠিক আছে। আচ্ছা এখন দেখি হাইডার দেহের আকারটা কি। এটা কি হচ্ছে নলাকার নাকি চতুর্ভুজাকার? হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। হাইডার দেহ হচ্ছে নলাকার। যদি পরীক্ষায় এমসিকিউ বা জ্ঞানমূলকে আসে হাইডার দেহের আকার কেমন, উত্তর কি হবে? নলাকার। ভেরি গুড। আচ্ছা এখন যদি বলা হয় হাইডার দেহের অংশ কয়টি থাকে, দেখো হাইডার দেহকে কয়টি অংশে ভাগ করা যায়? তিনটি। পরীক্ষায় কিন্তু এটি আসে, হাইডার দেহকে ভাগ করা যায় কয়টি অংশে? তিনটি। তো সবার উপরে দেখো প্রথম যে অংশটা দেখো, এই যে প্রথম এই অংশটাকে বলা হয় হাইপোস্টাম। প্রথম অংশের নাম কি? হাইপোস্টাম। এবং হাইপোস্টাম হচ্ছে অনেকটা হাইডার যে এটা কি মুক্ত প্রান্তে না বদ্ধ প্রান্তে অবস্থিত? এটি হচ্ছে হাইডার মুক্ত প্রান্তে অবস্থিত, মোচাকৃতির এবং সংকোচন প্রসারণশীল। এবং হাইডার যে কেন্দ্রটা রয়েছে, এই যে হাইডার যে কেন্দ্র, হাইডার এই যে হাইপোস্টামের কেন্দ্রে থাকে মুখছিদ্র। আচ্ছা এরপর দেখি হাইপোস্টামের পরে যে নলাকৃতি অংশটা দেখা যায়, এই নলাকৃতি অংশের নাম কি? দেহকাণ্ড। আমরা তো দেখিনি। হ্যাঁ এখন যদি বলা হয় হাইডার দেহের মোট কয়টি অংশ থাকে? তিনটি। এই তিনটি অংশের নাম একবার পড়ে নাও। এই যে নীলকালি দিয়ে লেখা, হাইপোস্টাম, দেহকাণ্ড, আর কি হচ্ছে? পদচাকতি। ভেরি গুড। আপনারা তো সব পারেন দেখি। পদচাকতি, পাদচাকতি, পেডাল ডিস্ক একই। পদচাকতি, পাদচাকতি, পেডাল ডিস্ক তিনটাই সঠিক। তোমার বইতে লেখা আছে মেবি পাদচাকতি। কি বুঝছেন? হ্যাঁ বলো বলো। হাইপোস্টাম, হাইপোস্টোম দুইটাই সঠিক।
আচ্ছা, এখন দেখি হাইপোস্টোম বা হাইপোস্টাম কোনটা। দেখো এই যে একটু চূড়ার মতো একটু মোচাকৃতির উঁচু অংশ দেখছো না, এই অংশটাকে বলা হচ্ছে হাইপোস্টোম বা হাইপোস্টাম। তো এটি দেহের মুক্ত প্রান্তে অবস্থিত। হাইপোস্টাম হচ্ছে দেহের কোন দিকে অবস্থিত? দেহের মুক্ত প্রান্তে অবস্থিত। আর এই যে দেখো দ্বিতীয় যে চিত্র, এই দ্বিতীয় চিত্রে খেয়াল করো যে এর চূড়ায় একেবারে হাইপোস্টামের উপরের দিকে দেখো যে একটা ছোট্ট ছিদ্র দেখা যাচ্ছে, দেখছো? হ্যাঁ, এই ছোট্ট ছিদ্রটাই হলো মুখছিদ্র, এবং এই মুখছিদ্রের মাধ্যমে কি হয়, খাবারগুলি হাইড্রার দেহের ভিতর প্রবেশ করে। আবার অপ্রয়োজনীয় অংশ যে অংশগুলি, সেই অপ্রয়োজনীয় অংশগুলি মুখছিদ্র পথেই আবার দেহ থেকে বাইরে বের হয়। এখানে দেখো লাল কালির একটি অ্যারো দিয়ে বোঝানো হয়েছে খাদ্যগুলি মুখছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করছে। আবার নীল রঙের একটা অ্যারো দিয়ে দেখানো হচ্ছে যে খাবারগুলি কি হচ্ছে হাইড্রার দেহ থেকে বাইরে, মানে অপ্রয়োজনীয় অংশগুলি দেহ থেকে দেহের বাইরে নিষ্কাশিত হচ্ছে। তো এখন যদি আমি জিজ্ঞেস করি হাইড্রার মুখছিদ্রের কাজ কি? খাদ্য হাইড্রার দেহে প্রবেশ করতে সাহায্য করে, আর যেগুলি অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থ সেটা দেহ থেকে নিষ্কাশনেও সাহায্য করে। ভেরি গুড। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রা, এটা হচ্ছে কি হাইড্রার দেহকাণ্ড। তো দেহকাণ্ড দেখো, আমরা যে হাইপোস্টাম বললাম, সেই হাইপোস্টামের পর থেকে শুরু করে হাইপোস্টামের পর থেকে পাদচাকতির উপর পর্যন্ত, হাইপোস্টামের নিচ থেকে শুরু করে পদচাকতির উপর পর্যন্ত যে অংশটা দেখা যায় নলাকৃতির, এই অংশটাই হচ্ছে কি দেহকাণ্ড। এবং দেহকাণ্ডের মধ্যে কোন কোন অংশগুলি থাকে দেখো, এই যে মুখের যে ছিদ্র, মুখছিদ্রের চারপাশে দেখো সুতার মতো বড় বড় অংশ দেখা যাচ্ছে না? এই যে সুতাকৃতির হাইপোস্টোমের গোড়ার চারদিকে ঘিরে দেখো 6 থেকে 10টি সরু সংকোচনশীল দেহ অপেক্ষা লম্বা এবং ফাঁপা সুতার মতো যে অংশগুলি দেখা যায়, এই অংশগুলিকে বলা হয় কি কোর্সিকা। যদি বলা হয় কোর্সিকা কোথায় থাকবে? দেহকাণ্ডে। কোর্সিকা কোথায় থাকবে? দেহকাণ্ডে। সংখ্যায় কয়টি? 6 থেকে 10টি। 6 থেকে 10টি কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এটা প্রজাতি ভেদে ভিন্নতা থাকতে পারে এবং সংখ্যায় থাকে 6 থেকে 10টি। আচ্ছা, কোর্সিকার বহিঃপ্রাচীরে অসংখ্য ছোট টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। এই যে কোর্সিকা সুতার মতো যে অংশ, এই কোর্সিকার ভিতর কি থাকে? টিউমারের মতো অসংখ্য নেমাটোসিস্ট ব্যাটারি থাকে, ঠিক আছে? এবং এই ব্যাটারি, নেমাটোসিস্ট ব্যাটারির মধ্যে অসংখ্য কি থাকে? অসংখ্য, হ্যাঁ হ্যাঁ, নেমাটোসিস্ট থাকে। আচ্ছা, এরপরে যদি বলা হয় এই কোর্সিকাগুলির কাজ কি? কোর্সিকাগুলির কাজ হচ্ছে চলনে সাহায্য করা, আত্মরক্ষায় সাহায্য করা, তারপরে শিকার ধরতেও সাহায্য করা। কোর্সিকার কাজ কি? চলনে সাহায্য করে, আত্মরক্ষায় সাহায্য করে এবং শিকার ধরতেও সাহায্য করে। আবারও বলছি, যদি বলা হয় কোর্সিকা, এটা দেহের কোন অংশে থাকবে? দেহ কাণ্ডে থাকবে। সংখ্যায় কয়টি? 6 থেকে 10টি। আচ্ছা, কোর্সিকার অভ্যন্তরীণ যে ভাগ, সেটা কি ফাঁপা থাকবে নাকি নিরেট থাকবে? কোর্সিকার ভিতরের অংশটা ফাঁপা। আচ্ছা, এরপরে দেখি, এইবার দেখো দেহকাণ্ডের মধ্যে আরো যে অংশগুলি থাকবে সেগুলি হচ্ছে মুকুল, ঠিক আছে? ওই যে এটা আমার এখান থেকে না, অন্য কারোর একজন থেকে, অন্য কোথা থেকে আসছে আমি খেয়াল করলাম। আচ্ছা দেখো, হাইড্রার দেহকাণ্ড থেকে গাছে যেমন শাখা প্রশাখার মতো অংশ থাকে না, এরকম দেখো আরেকটা মনে হচ্ছে হাইড্রা লেগে আছে, তাই না? তাহলে দেহকাণ্ডের ভিতরে কি থাকে? মুকুলও থাকে। তো মুকুল কোন সময় তৈরি হয়? আমি কিন্তু একটু আগে বলেছি কোন সময় তৈরি হয় মুকুল।
গ্রীষ্মকালে। এখন কেন গ্রীষ্মকালে তৈরি হয়? খাবারের পরিমাণ বেশি থাকে। কে বললেন খাবারের পরিমাণ বেশি থাকলে? কে বললেন এটা? খাবারের পরিমাণ বেশি থাকলে, এই কথাটা কে বললেন? ভেরি গুড। তো যখন গ্রীষ্মকালে প্রকৃতিতে অনেক বেশি খাবার থাকে তখন কি হয়, এই এই যে হাইড্রার দেহে ইন্টারস্টিশিয়াল কোষগুলি বিভাজনের মাধ্যমে কি করে, এই মুকুল তৈরি করে এবং অযৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তারে কিন্তু এই মুকুল সাহায্য করে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি থাকে পরের চিত্রটা দেখি আমরা। এরপরে 2 নম্বর যে চিত্রটা সেটা দেখেন, যে দেহের উপরের অংশে দেখেন লেখা টেস্টিকিউলস। টেস্টিকিউলস আর ওভারি, অর্থাৎ টেস্টিকিউলস এর বাংলা হচ্ছে শুক্রাশয় এবং ডিম্বাশয়। তাহলে দেহকাণ্ডের মধ্যে কি থাকবে? শুক্রাশয় এবং ডিম্বাশয় থাকবে। দেহকাণ্ডের মধ্যে কি থাকবে? শুক্রাশয় এবং ডিম্বাশয় থাকবে। তো এখন যদি বলি শুক্রাশয় দেহকাণ্ডের উপরের অংশে থাকবে না নিচের অংশে? আর হাইপোস্টামের নিচে না উপরে? ডিম্বাশয়ের উপরে। ডিম্বাশয়ের উপরে থাকে শুক্রাশয়, হাইপোস্টামের নিচে থাকে শুক্রাশয়, দেহকাণ্ডের উপরে থাকে শুক্রাশয়। আর ডিম্বাশয় কোথায় থাকে? দেহের মাঝ বরাবর পদচাকতির উপরে। আচ্ছা, এখন যদি বলা হয় এই যে শুক্রাশয় এবং ডিম্বাশয় এইটা কোন সময় তৈরি হয়? যখন প্রকৃতিতে খাবারের পরিমাণ বেশি থাকে তখন, নাকি যখন কম থাকে তখন? এবং এখন যদি বলি দেহকাণ্ডের মধ্যে কোন কোন অংশগুলি ছিল বলো? কোর্শিকা ছিল, তারপরে মুকুল ছিল, তারপরে শুক্রাশয় ছিল, আর হচ্ছে ডিম্বাশয় ছিল। কোর্শিকার সংখ্যা কয়টি? আচ্ছা, কোর্শিকা কোন সময় তৈরি হয়? গ্রীষ্মকালে। আচ্ছা, যদি বলা হয় শুক্রাশয় এবং ডিম্বাশয় তৈরি হয় কোন সময়? যে সময় প্রকৃতিতে খাবারের পরিমাণ কম থাকে। খাবারের পরিমাণ কম কোন সময় থাকে? হেমন্ত এবং শীতকালে, অর্থাৎ এই যে এখন যে সময়, এই সময়ে হেমন্ত এবং শীতকালে কি হয়, এই যে এখন যে সময়টা, এই সময়টাতে প্রকৃতিতে খাবারের পরিমাণ কম থাকে, যে কারণে এই যে এই সময় হাইড্রায় কি হয়, জননাঙ্গ তৈরি হয়। এখন কিন্তু শরৎকাল, এই হেমন্তকাল। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পদচাকতি। দেহকাণ্ডের নিম্ন প্রান্তে অবস্থিত, দেহকাণ্ডের একেবারে নিম্ন প্রান্তে অবস্থিত, দেহকাণ্ডের নিচের যে প্রান্ত, সেই নিচের প্রান্তেই গোল এবং চাপা যে অংশটা দেখা যায় সেটাই হচ্ছে পদচাকতি। এবং এই পদচাকতির মাধ্যমে কি করে হাইড্রা কোনো কিছুর সাথে কি থাকে, আটকে থাকে। এবং এই পদচাকতি কি করে, যে বুদবুদ তৈরিতে সাহায্য করে। পানির ভিতরে যদি আমরা বাতাস প্রয়োগ করি সেখানে কিন্তু বুদবুদ তৈরি হয়, বাবল তৈরি হয়। তো এই যে বাবল তৈরি করে হাইড্রাকে পানির ভিতরে ভাসিয়ে রাখতেও কিন্তু এই পদচাকতি সাহায্য করে। আর গ্লাইডিং, হাইড্রার যে বিভিন্ন চলন আছে তার মধ্যে একটি চলনের নাম হচ্ছে গ্লাইডিং। এই গ্লাইডিং চলনেও সাহায্য করে কে? এই পদচাকতি। তো হাইড্রার শ্রেণী বিন্যাসটা তোমরা সবাই শিখে নেবা। তো এখন কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করি, কে বলবেন উত্তর? প্রথমে, হাইড্রা কোন পর্বের জীব? পদচাকতির কাজ কি? যেটা একটু আগেই বললাম, পদচাকতির কাজ কি? কোনো কিছুর সাথে আঠালো রসের মতো লেগে থাকতে সাহায্য করে। আচ্ছা, তারপরে হাইড্রায় কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়?
অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। হাইডার আবিষ্কারক কে? আব্রাহাম ট্রেমলে। নামকরণ করেন কে? ক্যারোলাস লিনিয়াস। হাইডার দেহে কোন সময় তৈরি হয় মুকুল? কোন ঋতুতে বা কোন কালে? আর জননাঙ্গ শুক্রাশয় এবং ডিম্বাশয় তৈরি হয় কোন ঋতুতে? হেমন্ত এবং শীতকালে। তো আপনাদের এই যে বাড়ির কাজটা একটু শিখে নেন, এইটা সবাই বাড়িতে কাজটা করবেন, ঠিক আছে? আর যারা মেট্রোপলিটনের আছেন তারা আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা, আমার যে পার্সোনাল যে গ্রুপ, ওই গ্রুপে আপনাদের আইডিটা লিখে ক্লাসের উপস্থিতিটা এনশিওর করবেন। তো আজ তাহলে এ পর্যন্তই নাকি? ঠিক আছে আজকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর সবাই পরবর্তী ক্লাসে একদিন পরীক্ষা নেব, প্রথম অধ্যায় এমসিকিউ ভালো করে পড়বেন। ওকে, আল্লাহ হাফেজ। হুম